জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি ৩৬ জন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সকাল ১০টাতে শুরু হয় এই কার্যক্রমটি। গতকাল জামাত জোট এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষ হয়। ৫০টি সংরক্ষিত আসনের বিপরীতে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন, যার মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামাত জোটের ১৩ জন এবং স্বতন্ত্র একটি আসন। বাছাই শেষে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত আপিল করবার সুযোগ পাবেন প্রার্থীরা। ১২ মে অনুষ্ঠিত হবে ভোট। যাবো আমাদের সহকর্মী আশিকিন প্রিন্সের কাছে, তিনি রয়েছেন নির্বাচন ভবনে। আশিকিন প্রিন্স, একটু জানাবেন এই সংরক্ষিত নারী আসনের যে বলা হলো ৩ জনের বাদ দিয়ে ৫০ জনকে মনোনয়নপত্র দেওয়া হবে, কি কি কারণে বৈধতা বাদ দেওয়া হলো এবং আপিল করার যে আবেদনটি সেটির প্রক্রিয়াটি কি হবে? তানভীর, সকাল ১০টা থেকে মূলত বিএনপি নেতৃত্বাধীন জোটের যে ৩৬ জন প্রার্থী ছিল তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। পরবর্তীতে সবার মনোনয়নই বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে একটি বিষয় যে আরও এছাড়া ৫০টি আসনের বিপরীতে ৫৩ জন প্রার্থী তারা মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে ৩ জন অর্থাৎ বিএনপির ৩৬ জন, একই সাথে জামাতের যে ১৩ জন, জামাতের ১৩ জনের মধ্যে একজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে, যিনি হচ্ছে এনসিপির প্রার্থী মনিরা শারমিন, এবং আর স্বতন্ত্র জোটের একজন। এই ৫০টির এগেনস্টে ৫৩ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে ৩টি মনোনয়ন বাতিল বলে ঘোষণা করা হয়েছে। তো আমি এখন মনিরা শারমিনের আইনজীবীর সাথে কথা বলতে চাই। একটু মনিরা শারমিনের সাথে কথা বলতে চাই, একটু বলবেন যে আসলে আপনার যেটা জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতা কেটে গেল কিনা? আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের তো কিছু কাগজপত্র সাবমিট করতে বলা হয়েছে, তো সেই কাগজপত্র আমরা সাবমিট করলাম এবং এরপরে তো আসলে কমিশন থেকে তো তারা তাদের যে ব্যাখ্যাটা সেটা জানাবে এবং তাদের যে রায়টা সেটা জানাবে, তো সেটার জন্য অপেক্ষা করছি। এবং এখানে আসলে জটিলতা যেটা সেটা হচ্ছে প্রথমত যে আইনটা দিয়ে আসলে যে সমস্যাটা তৈরি হয়েছে, সেই আইনটার প্রত্যেকটা আইনেরই তো, এটা আমার লয়ার ভালো বলতে পারবেন যে প্রত্যেকটা আইনের তো স্পিরিট আছে, স্পিরিটের জায়গা থেকে কোথা থেকে আসলে আইনটা আসলো এবং একজন ১০ম গ্রেডের ব্যাংক কর্মকর্তার আসলে কতখানি সেই জায়গাটা আছে যে প্রভাব বিস্তার করা, এবং এটি যেভাবে করে লেখা আছে যে ভোটার যারা আছে তাদের উপর প্রভাব বিস্তার করা বা কোনোভাবে তাদের ক্ষমতা অপব্যবহার করা, তো সেই জায়গা থেকে তো আসলে এটা মানে একজন ব্যাংক কর্মকর্তা যেটা এন্ট্রি লেভেলের, যে যারা আসলে ৩ বছরই হয় নাই, সে আবার ৩ বছরের একটা মানে বারের জন্য আটকে গেল। এটা খুবই আসলে, আমি যদি বলি সংরক্ষিত নারী আসনের যে একটা লক্ষ্য উদ্দেশ্য, সেটাকে তো আসলে একটা বাধাগ্রস্ত করছে। কারণ রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে যদি প্রতিষ্ঠিত নারীরা, তারা যদি আসলে এই বারের কারণে, এই ক্ষুদ্র একটা চাকরির কারণে, যেটা আবার ছেড়ে দেওয়া হয়েছে, আমি তো পদত্যাগ করেছি অনেক বেশ আগে, ৩ বছর হয়নি, কিন্তু সেই জায়গা থেকে আসলে এটি একটু মানে জানি না, এটার আসলে ফাইনালি এটা আমি হয়তো এটা নিয়ে আপিল করব এবং এখন হ্যাঁ মানে যদি আসলে নেগেটিভ কিছু হয় আর কি, তো সেই জায়গাতে তো এটি আসলে আমি জানি না মানে কমিশনের ক্ষেত্রে হয়তো তারা বিবেচনা করতে পারেন কিনা, কারণ এই জায়গাতে যেই কারণে আসলে আইনটা করা হয়েছিল সেটার সাথে তো ন্যূনতম সম্পর্ক অন্তত আমার যে চাকরি সেটার নাই, কারণ এটা তো একটা ব্যাংকের চাকরি এবং এটা একটা ১০ম গ্রেডের একটা চাকরি। তো এই আর কি, বাকিটা আমার লয়ার ভালো বলতে পারবেন আইনি ব্যাখ্যাটা। যে কাগজপত্র আপনারা জমা দিয়েছেন, তো আইনি জটিলতা কেটে গেল কিনা নাকি আরো গভীর হলো? এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে নির্বাচন কমিশন কিভাবে দেখছে। নির্বাচন কমিশনের যিনি রিটার্নিং কর্মকর্তা আছেন তাকে আমরা ব্যাখ্যা করে দেখিয়েছি যে পার্টিকুলারলি জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসন নির্বাচন ২০০৪ যদি আমরা এখানে অ্যাপ্লিকেবল করি, আর যদি আরপিও রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডারে অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে ১২ ধারাতে যে একটা বারের কথা, বিশেষ করে মনিরা শারমিন আমার মক্কেল, তার জন্য যে বারের কথাটা সামনে আসছে, এখনো পর্যন্ত ওনারা সরাসরি। দর্শক, সহকর্মী আশিকিন প্রিন্স নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত ছিলেন। তিনি জানাচ্ছিলেন মুনিরা শারমিনের যে প্রক্রিয়াটি রয়েছে, পরবর্তীতে আইনি পদক্ষেপ কি নেবেন সে বিষয়ে আমরা দেখছিলাম সরাসরি।